আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমিস্ট্রি অ্যান্ড আইসিডি একাডেমির লাইভ ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা গতদিন পরিবেশ রসায়নের প্রথম ক্লাস নিয়েছিলাম এবং সেক্ষেত্রে ওখানে বায়ুমণ্ডল, তার উপাদান এবং বায়ুমণ্ডলের গুরুত্ব, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো কীভাবে সৃষ্টি হয় সেই সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। এখন আজকে আমরা চলে যাব আমাদের আলোচ্য বিষয়, মেইন যে আলোচনা, সেখানে বয়লের সূত্র, তারপর চার্লসের সূত্র, বয়লের সাথে গাণিতিক সমস্যা এবং লিখিত সূত্রগুলো, সেগুলো আমাদের পরীক্ষাতে আসে। তো এই অঙ্কটা করার জন্য তারা কিছু টার্ম সম্পর্কে একটু জানতে হবে, সেগুলোর সাথে আমরা একটু পরিচয় হইনি। তো এই পরিবেশ রসায়নে যে আলোচনাগুলো আছে, গ্যাসের সূত্র, বয়লের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, এই সূত্রগুলো সবগুলোই কিন্তু আদর্শ গ্যাসের জন্য। আদর্শ গ্যাসের জন্য তো গ্যাসটা কি, আমাদের পদার্থের যে তিনটি অবস্থা আছে, এই তিনটি অবস্থার মধ্যে গ্যাসীয় কোনো অবস্থা, তাহলে পদার্থের যে অবস্থায় অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ খুব কম থাকে এবং চারিদিকে ছুটাছুটি করে বেরহীনভাবে, পদার্থের ওই অবস্থাটাকে আমরা বলি পদার্থের গ্যাসীয় অবস্থা। অবস্থার ক্ষেত্রে প্রথমে আমরা কিছু টার্ম নিয়ে আমরা কথা বলবো। প্রথমে গ্যাসের চাপ। গ্যাসের চাপ তো দেখা গেল যে একক ক্ষেত্রফলের উপর অণুগুলো যে বল প্রয়োগ করে তাকে বলা হয় গ্যাসের চাপ। তো একে পি দ্বারা প্রকাশ করা হয় গ্যাসের চাপকে। তোমরা একটু খাতা কলম নাও, আর খাতা কলম নিয়ে এগুলো একবার লিখলে ইজিলি মনে থাকবে তোমাদের। কাজে অবশ্যই লিখতে হবে। গ্যাসের চাপকে আমরা এটিএম, সেন্টিমিটার মার্কারি, মিলিমিটার মার্কারি, কিলোপ্যাসকেল, প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ারে আমরা প্রকাশ করতে পারি। এটা মার্কারি কেন? যে সাধারণত আমাদের গ্যাসের চাপ মাপার যে যন্ত্র, সেটা ব্যারোমিটার, ওখানে পারদ ইউজ করা হয়, সেটা এখানে মার্কারি ব্যবহার করা হয়েছে। তো এখন তাহলে এই এককগুলো চাপ নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো তার মধ্যে রিলেশনটা কি? রিলেশন মনে রাখতে হবে যে 1 ATM সমান 76 সেন্টিমিটার মার্কারি সমান 760 মিলিমিটার মার্কারি, 101.325 কিলো প্যাসকেল, 101.325 গুণ 10⁻³ প্যাসকেল, আর যেটাই প্যাসকেল সেটা হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। নিউটন পার মিটার স্কয়ার। এই বিষয়টা তোমরা অবশ্যই এখানে দেখবে। অবশ্যই দেখবে। এখন যদি আমরা গ্যাসের তাপমাত্রা, চাপ, আয়তন থাকে, তাহলে সেগুলোকে আমাদের একই রকম এককে নিয়ে যেতে হবে। সাপোজ যদি বলে যে 50 কিলো প্যাসকেল সমান কত এটিএম, এটি যদি থাকে, তো 50 কিলো প্যাসকেল সমান কত এটিএম, তাহলে আমরা কি জানি রিলেশনটা কি? এত কিলো প্যাসকেল সমান আমরা অভিক নিয়ম করতে পারি। তাহলে 101.325 কিলো প্যাসকেল সমান 1 এটিএম। তাহলে 50 কিলো প্যাসকেল সমান কত? তাহলে 1 কিলো প্যাসকেল সমান কত? 1/101.325। আবার 50 কিলো প্যাসকেল সমান 50 বিভক্ত 101.325। যা হবে তাই, ক্যালকুলেটরে আমাদের যেটা ভ্যালু থাকবে সেটাই। কাজে আমরা দেখতে পাচ্ছি যে যদি কিলো প্যাসকেলকে এটিএম করতে চাও 101.325 দ্বারা ভাগ করতে হবে। যদি মিলিমিটার ভ্যালুকে এটিএম করতে চাও 760 দ্বারা ভাগ করতে হবে। এখন যদি পরীক্ষাতে আসে যে 750 মিলিমিটার কত এটিএম, তাহলে 750 বিভক্ত 760 একটু মনে রাখতে হবে প্লিজ, একবার লিখো। তারপরে যদি থাকে যে এই সেন্টিমিটার থাকে যে 100 সেন্টিমিটার সমান কত এটিএম, তোমাকে ভ্যালু তো আছে সেন্টিমিটারে, বাট তোমাকে এটিএমে নিয়ে আসতে হবে। তাহলে 100 সেন্টিমিটার সমান কত এটিএম, তাহলে যেটা ভ্যালু থাকবে সেন্টিমিটার ভ্যালুকে এটিএম এ করতে গেলে 76 দ্বারা ভাগ করতে হবে, মিলিমিটার ভ্যালুকে এটিএম এ করতে গেলে 760 দ্বারা ভাগ করতে হবে,
কিলোপ্যাসকেল ভ্যালুকে এটিএম করতে গেলে 101.325 দ্বারা ভাগ করতে হবে। প্যাসকেল ভ্যালুকে, প্যাসকেল থেকে তুমি যদি এটিএম এ যেতে চাও তাহলে সেক্ষেত্রে 101.325 × 10⁻³ অথবা নিউটন পার মিটার স্কয়ার থেকে যদি এটিএম এ যেতে চাও তাহলে 101.325 × 10⁻³ এটা দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা যদি কিলোপ্যাসকেলকে এটিএম এ যাই, আমরা একটু পরে অঙ্কে যাব, তখন তোমার এগুলো কাজে লাগবে। তাহলে কিলোপ্যাসকেল ভ্যালুকে এটিএম এ করতে গেলে 101.325 দ্বারা ভাগ করতে হবে। সো এই রিলেশনগুলো আমাদের একটু মনে রাখতে হবে। গ্যাসের তাপমাত্রা, গ্যাসের ক্ষমতা নির্ভর করে কোনটির উপর? অপশন দেওয়া ছিল মেডিকেল, গত বছর 2018-2019 শিক্ষাবর্ষে এসেছে গ্যাসের চাপ নির্ভর করে কোনটির উপর? তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, আয়তন, ঘনত্ব, এগুলো দেওয়া ছিল। সঠিক উত্তর হচ্ছে চাপ, চাপের উপর নির্ভর করে। এখন তাহলে এখান থেকে আমরা এই রিলেশনগুলো মনে রাখবো এমসিকিউর জন্য, এবং সেক্ষেত্রে আমাদের অঙ্ক করার জন্য এটা আমাদের কাজে লাগবে। নেক্সট আমরা চলে যাব আয়তন, ভলিউম। তাহলে কোন গ্যাসীয় পদার্থ যতটুকু অঞ্চল জুড়ে বিরাজ করে, অবস্থান করে, সেটাকে আমরা বলবো গ্যাসের আয়তন। এখন আয়তনের ক্ষেত্রে বিভিন্ন এসআই একক আছে, সিজিএস একক আছে, লিটার বাই চেপ একক আছে, সেটা আমরা জানি। আয়তন সাধারণত ভি দ্বারা প্রকাশ করা হয় এবং ভি এর জন্য ব্যবহার করা হয় ঘনমিটার অথবা লিটার, অথবা যেটাই লিটার সেটা ডিএম কিউব, অথবা ব্যবহার করা হয় সিসি অথবা সিএম কিউব অথবা মিলিলিটার। তাহলে আমরা যতগুলো প্রবলেম সলভ করব, গ্যাসের আয়তন ব্যবহার করা হবে ঘনমিটার, এটা লিটার বা ডেমি কিউব, এই যে এইটাকে, এটা হলো এসআই এককে, আর লিটার বা ডেমি কিউব এই দুটা, এটা হচ্ছে তোমার লিটার বাই চেপ এককে, লিটার বায়ুচাপ, লিটার বাই চেপ এককে। আর এইগুলো যেগুলো দেওয়া থাকবে সেগুলো হবে সিজিএস এককে, সিজিএস এককে, গ্রাম সেন্টিমিটার সেকেন্ড। সেই ভ্যালুগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে যে 1 লিটার সমান 1 ডিএম কিউব, আছে। আর যেটাই তোমার সিসি সেটাই সিএম কিউব, সেটাই মিলিলিটার, অর্থাৎ 1 সিসি 1 লিটার সিএম কিউব 1 মিলিলিটার। এই বিষয়গুলো একটু তোমাদের খেয়াল রাখতে হবে। এখন ডিএম কিউব, এটা এসে এককের ক্ষেত্রে 1001 যদি মিটার কিউব নিই সমান 1000 লিটার। 1000 লিটারে 1 ঘনমিটার, আর যেটা লিটার সেটা ডিএম কিউব, 1000 ডিএম কিউব। এই যে নিয়মগুলো আছে সেগুলো তোমরা একটু খেয়াল রাখবা। একটা আমরা মনে রাখলাম যে যেটাই লিটার সেটাই ডিএম কিউব, আর সিসি কিউবিক সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার, এবং মিলিলিটার ওর একই রকম হবে, আর এটা ঘনমিটার। তা আয়তনগুলো দেওয়া থাকলে আমরা যদি এসে এককে বলে তাহলে মিটার কিউব, ঘনমিটার ব্যবহার করব, লিটার বাইস থাকলে আমরা লিটার ব্যবহার করব, আর সেন্টিমিটার থাকলে সিজিএস এককে ব্যবহার করব। এবার আমরা চলে যাব তাপমাত্রা, টেম্পারেচার। তাপমাত্রা সাধারণত কেলভিন এবং সেলসিয়াস দুটো এককে ব্যবহার করা হয়। যদি সেলসিয়াস থাকে তাহলে তাকে 273 যোগ করে আমাদের কেলভিন করতে হয়। কাজে আমাদের তাপমাত্রার ক্ষেত্রে বড় ধরনের কোনো প্রবলেম নাই। এখন আমরা দেখব যে মোলার আয়তন। ভেরি সিম্পল, 1 মোল পরিমাণ কোন পদার্থের আয়তনকে মোলার আয়তন বলে। 1 মোল পরিমাণ কোন পদার্থের আয়তনকে মোলার আয়তন বলে। এখন 1 মোল কথাটা কোথা থেকে আসলো? কোন পদার্থের যতটুকু ভরের মধ্যে 6.023 × 10⁻23 এতটি অণু অথবা পরমাণু অথবা আয়ন অথবা ইলেকট্রন থাকে, পদার্থের ওই পরিমাণ ভরকে বলা হয় 1 মোল। সাধারণত দেখা যায় অণুর ক্ষেত্রে
যে গ্রাম আণবিক ভর সমান 1 মোল। 1 মোল। তো এটি কিরকম? গ্রাম আণবিক ভর, অণুর ক্ষেত্রে আণবিক ভর সমান হচ্ছে 1 মোল। যেমন যদি অ্যামোনিয়ার কথা বলি, তো অ্যামোনিয়ার ক্ষেত্রে অ্যামোনিয়ার ভর হচ্ছে 17। তাহলে আমরা লিখতে পারি যে 17 গ্রাম অ্যামোনিয়া, অথবা 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড, অথবা 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড সমান 1 মোল। 1 মোল। আজকে প্রিলিমিনারি একটু আলোচনা, তারপরে আমরা চলে যাবো আসল পড়াতে। সমান 1 মোল। সো অণুর আণবিক ভরের পরিমাণ হবে 1 মোল। ভেরি সিম্পল। আণবিক ভরের পরিমাণ হবে 1 মোল। অথবা গ্রাম পারমাণবিক ভর, গ্রাম পারমাণবিক ভর সমান 1 মোল। এটা একটু লিখতে হবে। এটা লিখো, এটা আমাদের তৃতীয় অধ্যায়ে কাজে লাগবে। গ্রাম পারমাণবিক, পরমাণুর জন্য ব্যবহার করা হয় পারমাণবিক ভর, অণুর জন্য ব্যবহার করা হয় আণবিক ভর। আণবিক ভর। তো এখানে আমরা যদি লিখি কার্বন 12 গ্রাম কার্বন, অথবা 14 গ্রাম নাইট্রোজেন, অথবা 16 গ্রাম অক্সিজেন, এটা সমান 1 মোল। 1 মোল। এই তাহলে আমরা পদার্থের গ্রাম পারমাণবিক, যদি আমরা আণবিক ভরের কথা বলি, আণবিক ভরের পরিমাণটা 1 মোল, আর পারমাণবিক পরিমাণটা হবে কি 1 মোল। আর 1 মোল পদার্থ যেই পরিমাণ আয়তন দখল করে তাকে বলা হয় কি মোলার আয়তন। তাকে মোলার আয়তন বলে। মোলার আয়তন বলে। নেক্সট দুটো টার্ম আসতেছে, এটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট। এসটিপি এবং এনটিপি। এসটিপি খাতায় লিখো, সবাই লিখবা, খাতায় লিখবে। এসটিপি তোমরা এ সম্পর্কে জেনেছো আগে। এর পূর্ণরূপ এসটিপি, এর পূর্ণরূপ হলো, এই কালি মনে বোঝা যাচ্ছে না, পূর্ণরূপ হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার অর্থাৎ প্রমাণ তাপমাত্রা ও চাপ। প্রমাণ তাপমাত্রা চাপ। আরেকটা আছে যে এনটিপি। এনটিপি একই জিনিস, শুধু ওখানে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার লিখবে হলো, ওটা লিখলাম না, নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তো এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এনটিপি নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। লিখে ফেলো সবাই, নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার, সংক্ষেপে লিখলাম প্রেশার। আর এই দুটো ক্ষেত্রে এভাবে বক্স দেখে নাও, এই দুটো ক্ষেত্রে টি ভি বা টি পি এবং ভি অর্থাৎ তাপমাত্রা, চাপ এবং আয়তন। এসটিপি और এনটিপির ক্ষেত্রে তাপমাত্রা হবে 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস একটু লেখো, বা 273 কেলভিন। আর পি হবে অনএটিএম। আর আয়তন হবে 22.4 লিটার। আসলে আমরা 22.4 লিখি, কিন্তু বেসিক্যালি সঠিকটা হবে 22.4 হ্যাঁ, 22.4 4 এবং 4 এটা আছে। এখন অনএটিএম বলতে এর মধ্যে ওই চাপের এককে যত সম্পর্ক ছিল সবগুলো কিন্তু হবে। অর্থাৎ এনটিপি এসটিপিতে অনএটিএম সেক্ষেত্রে 760 মিলিমিটার 76 সেন্টিমিটার। এখানে এই চাপের যে রিলেশন হবে সবগুলোই কিন্তু চলবে, সমান 760 মিলিমিটার মার্কারি
সমান 101.325 কিলো প্যাসকেল, এভাবে কিন্তু যে এককগুলো আছে। সো দিস ইজ দি ভ্যালু ফর এসটিপি অ্যান্ড এন। নেক্সট আমরা চলে যাব এসএটিপি। এসএটিপি এর পুনরূপ কি? আগের মতো শুধু এখানে এ অ্যাড করা হয়েছে। এ মানে অ্যাম্বিয়েন্ট, অ্যাম্বিয়েন্ট মানে বায়ুমণ্ডলীয়। তাহলে এটা হবে পুনরূপ হবে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার, তারপর প্রমাণ বায়ুমণ্ডলীয় তাপমাত্রা এবং চাপ। এই ক্ষেত্রে এখানে টি, এখানে পি, এখানে ভি। এক্ষেত্রে তাপমাত্রা হবে 25 ডিগ্রি সেলসিয়াস অথবা 298 কেলভিন। সেলসিয়াসের সাথে 273 যোগ করলে কেলভিন হয়ে যাবে। তাহলে এসএটিপিতে প্রমাণ তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, এটা ক্ষেত্রে হবে 100 কিলো প্যাসকেল, 100 কিলো প্যাসকেল। এবং আয়তন হবে ভি হবে 24.789 লিটার, 24.789 লিটার। যেহেতু গ্যাসের তাপমাত্রা বাড়ালে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়, তাহলে এখানে এই ভ্যালুটুকু একটু খেয়াল রাখতে হবে যে এসএটিপিতে ভ্যালু অর্থাৎ স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার প্রেশার। মাঝে মাঝে পরীক্ষাতে আসে যে এসএটিপিতে গ্যাসের আরএমএস বেগ কত, সেগুলো আসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এসএটিপির ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি তাপমাত্রা বা 298 কেলভিন, চাপ 100 কিলো প্যাসকেল এবং আয়তন 24.789 আমরা ইউজ করবো। যেমন এগুলো কোথায় আসে, যেমন এখান থেকে এসএটিপিতে গ্যাসের চাপ কত, এটা চট্টগ্রাম বোর্ডে 2019 সালে এসেছিল। সঠিক উত্তর হচ্ছে 100 কিলো প্যাসকেল। তারপর আছে এসএটিপিতে গ্যাসের আয়তন কত, এটা দেখতে পাচ্ছি যে এখানে চিটাগাং বোর্ডে 2019 সালে এসেছিল। চিটাগাং বোর্ড 2019 সালে আয়তন কত, 24.789 লিটার। 789 লিটার। তো এই ভ্যালুগুলো মনে রাখবা, এটা এমসিকিউ এর জন্য। বয়েলের সূত্র বিজ্ঞানী রবার্ট বয়েল 1662 সালে আয়তনের সাথে চাপের কি সম্পর্ক রয়েছে তা নির্ণয়ের জন্য একটা সূত্র দেন, যা বয়েলের সূত্র নামে পরিচিত। তো বয়েলের সূত্রটা কি? স্থির তাপমাত্রায় কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। স্থির তাপমাত্রায় কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। এটা তোমাদের ফিজিক্সও আছে এবং ভূগোলে করেছো, সেটা আমরা এখন দেখব। তাহলে আবার বলছি, at constant temperature volume is inversely proportional to its pressure। অর্থাৎ স্থির তাপমাত্রায় কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, আমরা আয়তনকে যদি ভি ধরি এবং চাপকে যদি পি ধরি, তাহলে ভি প্রপোর্শনাল টু 1/p at constant temperature। টি কিন্তু কনস্ট্যান্ট। তাহলে এই ম্যাথমেটিক্যাল টার্মটা তোমাদের মনে রাখতে হবে, ভি প্রপোর্শনাল টু 1/p। এটা বয়েলস ল, টি কনস্ট্যান্ট, এই জায়গাতে টি কনস্ট্যান্ট। বয়েলের সূত্রে বয়েল সিদ্ধ করে তাপমাত্রা কনস্ট্যান্ট, চার্লসের সূত্রে চাপ কনস্ট্যান্ট, চাপ কনস্ট্যান্ট। অ্যাভোগাড্রোর সূত্রে তাপমাত্রা চাপ দুটোই কনস্ট্যান্ট। তাহলে এখানে এটা আছে, আমরা যদি এটা উঠাই দিই তাহলে ভি সমান কে ইন্টু 1/p। তোমরা সবাই লিখো, এটা কে একটা সমানুপাতিক ধ্রুবক, implies that PV সমান কে। সো এইটার কিন্তু একটা সূত্র, অর্থাৎ এই সম্পর্কগুলো মনে রাখতে হবে যে আমাদের পরীক্ষাতে আমরা কিভাবে পাবো সেটা। তাহলে ভি প্রপোর্শনাল 1/p
বা পিভি সমান কে। সো দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। তাহলে স্থির তাপে আমরা চাপ যদি কম বেশি করি তাহলে আয়তন কিন্তু কম বেশি হবে। লক্ষ্য করো যে একটা বেলুন আছে, সে বেলুনকে তুমি যদি চাপ দাও তাহলে বেলুনের চাপ প্রদান করছো, আয়তন কমে যাচ্ছে। তাহলে চাপ বাড়ালে আয়তন কি কমে যায়। তাহলে এখানে স্থির তাপে আমরা যদি লিখতে চাই আয়তন V1 V2 V3 ইত্যাদি হলে এবং চাপ P1 P2 P3 হলে তুমি এভাবে লিখতে পারতা যে স্থির তাপমাত্রায় চাপ P1 P2 P3 প্রয়োগের ফলে পরিবর্তিত আয়তন V1 V2 V3 এটা লেখা যায়। ওকে, তাহলে 1 নম্বর সঙ্গে হলে 1 নম্বর সমীকরণ হতে লিখতে পারি। 1 নম্বর সমীকরণ থেকে কি লিখতে পারি আমরা, যেহেতু পিভি সমান কে তাহলে P1 V1 সমান কে, আবার P2 V2 সমান কে, P3 V3 সমান কে, ডট ডট Pn Vn সমান কে, চলতে থাকলো। তাহলে এটাকে আমরা একসাথে লিখতে পারি P1 V1 সমান হচ্ছে P2 V2। ইহাই বয়লের সূত্র। ইহা কি বয়লের সূত্র। তোমরা এখানে একটু লিখো, লেখার P1 V1 সমান P2 V2। তাহলে যদি বলে যে উদ্দীপকে সূত্রটি ব্যাখ্যা করো, তাহলে সেক্ষেত্রে আমরা এই প্রথমে লিখব বয়লের সূত্রটা লিখব, তারপরে V প্রপোর্শন 1/P, তারপর লিখে P1 V1 সমান P2 V2 এ পর্যন্ত লিখতে হবে। এখন আমরা ভেরি ইম্পর্টেন্ট যে লেখচিত্র 1 নাম্বার V বনাম P লেখচিত্র। খুব মজার জিনিস, তুমি দেখো অবশ্যই ভালো লাগবে। V বনাম P লেখচিত্র, ভারত বনাম পাকিস্তান, নো, এটা আয়তন বনাম চাপ লেখচিত্র, আয়তন বনাম চাপ লেখচিত্র। এটা আমরা কি দেখেছি, রিলেশনটা V প্রপোর্শনাল টু 1/P, এটা এভাবে লিখবে তোমরা। তাহলে চাপ আমরা যদি বাড়াই তাহলে আয়তন কমবে, আর চাপ যদি কমায় তাহলে কি আয়তন বাড়বে। তাহলে বয়লের সূত্র অনুসারে V বনাম P লেখচিত্র অঙ্কন করলে নিচের মতো লেখচিত্র পাওয়া যায়। এটাকে আমরা যদি এভাবে লিখি, এটাকে আমরা যদি V দিই, এটি যদি P দিই, x অক্ষ বরাবর y অক্ষ বরাবর এটা দিই, তাহলে আমাদের লেখচিত্রগুলো হবে এরকম এরকম। দেখো যে এদিকে আস্তে আস্তে আয়তন বাড়ছে, এদিকে চাপ বাড়ছে। যখন চাপ কম ছিল তখন আয়তন অনেক বেশি ছিল, যত চাপ বাড়া হচ্ছে আয়তন তত কি কমছে। সো V বনাম P লেখচিত্র এরকম হবে, এবং এই রেখাগুলোকে বলা হয় অধিবৃত্তীয় রেখা, বৃত্তীয় রেখা, অধিবৃত্তীয় রেখা বা হাইপারবোলিক কার্ভ। আর এগুলোকে বলা হয় আইসোথার্ম। খুবই পরীক্ষাতে আসে যে আইসোথার্ম কি। আইসো মানে একই, আর থার্ম মানে সেক্ষেত্রে তাপমাত্রা বা থার্ম। আইসোথার্ম তাপমাত্রা, একই তাপমাত্রায়। তাহলে পরীক্ষাতে আসে আইসোথার্ম কি। তো বয়লের সূত্রানুসারে সুন্দর করে লিখে নিবে। আমার যে লেকচার শিট দিয়েছি তোমাদের, এই লেকচার শিটে 10 পৃষ্ঠা এবং 11 পৃষ্ঠাতে এগুলো সুন্দর করে দেওয়া আছে, তোমাদের পড়তে হবে। লেকচার শিটের কথা কেন বলেছি, যে আমরা বাজারে বিভিন্ন বই আছে, সবগুলো অনেক সুন্দর, অনেক ভালো ইনফরমেশন দেওয়া আছে। সব স্টুডেন্টের কাছে একই রকম বই না থাকার কারণে সবগুলো মিলে একটা
ইলেকট্রিক সিট তৈরি করেছি, এখানে ধারাবাহিকভাবে সবগুলো বইয়ের কম্বিনেশন পাওয়া যাবে সেই জন্য। আচ্ছা, তার বয়েলের সূত্র অনুসারে ভি বনাম পি লেখচিত্র অঙ্কন করলে যে অধিবৃত্তীয় রেখাগুলো পাওয়া যায় তাকে বলা আইসোথর্ম। কি বলা হয়? খুবই আসে পরীক্ষাতে আইসোথর্ম কাকে বলে? ভেরি সিম্পল। তাহলে বয়েলের সূত্র অনুসারে ভি বনাম পি লেখচিত্র অঙ্কন করলে যে অধিবৃত্তীয় রেখাগুলো পাওয়া যায় বা যে রেখাগুলো পাওয়া যায় তাকে বলা হয় কি? আইসোথর্ম। তাকে বলা হয় আইসোথর্ম। এই বিষয়গুলো এখানে ইয়ার ক্ষেত্রে কি বলে তোমার এই লেখচিত্রের ক্ষেত্রে এটা আসবে। পরীক্ষাতে এসেছিল, পরীক্ষাতে যে ভি বনাম পি লেখচিত্র কোন ধরনের, সঠিক উত্তর হচ্ছে অধিবৃত্তীয় বা হাইপারবোলিক, অভিবৃত্তি বা হাইপারবোলিক। এটা এক মনে, এটা ভি বনাম পি বা পি বনাম ভি লেখচিত্র এরকমই হবে, এর বাইরে অন্য কিছু কার আঁকলে সেটা ভুল হবে, সেটা ভুল হবে। নেক্সট 2 নম্বর আমরা চলে যাব, ভি বনাম 1/p, ভি বনাম 1/p লেখচিত্র, 1/p লেখচিত্র। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ভি বনাম 1/p। তাই একটু যদি লক্ষ্য করো তো, ভি এর সাথে পি কিন্তু ব্যস্ত অনুপাতিক, বাট ভি এর সাথে 1/p কিন্তু কি? সমানুপাতিক। এটা এখন একটু মনে রাখতে হবে, ভেরি সিম্পল। তাহলে ভি এর সাথে পি হবে ব্যস্তানুপাতিক, বাট ভি এর সাথে 1/p পুরোটাই এটা হবে সমানুপাতিক, আর ভি এর সাথে পি হবে ব্যস্তানুপাতিক। সো ভি বনাম 1/p যদি বলে তাহলে সমানুপাতিক হবে। তার মানে ভি যদি বাড়ে 1/p এর মান বাড়বে, ভি যদি কমে 1/p এর মান কমবে, এরকম হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি লেখচিত্র অঙ্কন করতে চাই, তুমি এটা যে কোনো ভাবে দিতে পারো। অর্থাৎ এদিকে আমরা দিলাম ভি বরাবর আর এক্স অক্ষ 1/p যদি নিই, অথবা এপাশে তুমি 1/p নাও, এপাশে ভি নাও, একই কথা। তাহলে সেক্ষেত্রে কি হবে? তারা সরলরেখা পাওয়া যাবে। কি পাওয়া যাবে? সরলরেখা পাওয়া যাবে। এখানে কিরকম সরলরেখা পাওয়া যাবে, এবং তাদেরকে বর্ধিত করলে, পিছনে বর্ধিত করলে তারা একটা মূলবিন্দুগামীতে পরিণত হবে। আমি আবার বলছি, তো বয়েলের সূত্রানুসারে ভি বনাম 1/p লেখচিত্র অঙ্কন করলে আমরা সরলরেখা পাবো। তাহলে মূলবিন্দুগামী সরলরেখা। তাহলে এগুলো হচ্ছে কি? এগুলো আইসোথর্ম, এটা মূলবিন্দুগামী, মূলবিন্দু, সবাই লিখো, মূলবিন্দুগামী সরল রেখা। তাহলে নির্বৃত্তিক, এখান থেকে আমরা দেখলাম যে ভি বনাম 1/p লেখচিত্র অঙ্কন করলে কি পাওয়া যায়? মূলবিন্দুগামী সরলরেখা পাওয়া যায়। এখানে যে রেখাগুলো আছে সবগুলো কিন্তু আইসোথর্ম, সবগুলো কি? আইসোথর্ম। এগুলো আইসোথর্ম, এগুলো আইসোথর্ম, আইসোথর্ম। তাহলে 2 নম্বর লেখচিত্রে ভি বনাম 1/p লেখচিত্র অঙ্কন করলে বয়েলের সূত্র অনুসারে মূলবিন্দুগামী সরলরেখা পাওয়া যায়, মূলবিন্দুগামী সরলরেখা পাওয়া যায়। এটা এই ঢাকা বোর্ড 2017 সালে এসেছিল, এবং জগন্নাথ বোর্ড। তাহলে এই লেখচিত্রগুলো, এটা ঢাকা বোর্ড 2017, আর এখানে যশোর বোর্ডে, যশোর বোর্ডে এসেছিল 2016 সালে এসেছিল। নেক্সট 3 নম্বর লেখচিত্র, পিভি সমান কে, পিভি সমান হচ্ছে কে। এই তো এটা লেখার আগে, তাই এটা মানে কি? এটা মানে হচ্ছে যে ভি বনাম পিভি, অথবা ভি বনাম পিভি, অথবা পি বনাম পিভি। তাহলে এর আগে আমরা কি দেখলাম? বয়েলের সূত্র অনুসারে পি এবং ভি এর গুণফল হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে পরিবর্তিত হবে না। তাহলে ভি বনাম পিভি অথবা পি বনাম পিভি আমরা যদি অঙ্কন করতে চাই, তাহলে আমরা যদি এভাবে লিখি যে এপাশে দিলাম ভি, এপাশে দিলাম পিভি, পিভি যদি হয়, অথবা পি বাই পিভি যদি এখানে হয়,
যা হোক, তারপর আরো লিখতে পারি। এরকম যেহেতু হয়, রেখাগুলো কিরকম হবে, যেহেতু পরিবর্তন হবে না, কনস্ট্যান্ট থাকবে, সেজন্য আনুভূমিক রেখা পাওয়া যাবে। অর্থাৎ যদি ভি বাড়ে তাহলে 1/p কমবে, যার ফলে তাদের গুণফলটা সমান হবে। আবার যদি পি বাড়াও, চাপ যদি বাড়াও, তাহলে আয়তন কমে যাবে, ফলে তাদের গুণফলটা একই থাকবে। সেজন্য ভি বনাম পিভি অথবা পিভি বনাম ভি রেখে স্থাপন করলে আনুভূমিক সরলরেখা পাওয়া যায়। নামটা কি? আনুভূমিক সরলরেখা। ভূমিক সরল রেখা, আনুভূমিক সরলরেখা। পি এবং পিভি যদি থাকে অবশ্যই সেটা এখানে আনুভূমিক সরলরেখা হবে, অর্থাৎ মানের পরিবর্তন হবে না। এগুলো কাজগুলো এটা ভেরি ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষাতে কিন্তু আসে, তোমাদের এগুলো জানতে হবে। প্রেসার অ্যান্ড ডেনসিটি রিলেশন। তো একটা জিনিস আমরা এর আগে দেখেছি, এই চাপ এবং ঘনত্ব সম্পর্কটা কি। আমরা কি জানি বয়লের সূত্র অনুসারে? বয়লের সূত্র অনুসারে আমরা জানি যে পিভি সমান কত? কে। পিভি সমান কে, অথবা আমরা জানি যে P1 V1 সমান হচ্ছে P2 V2। বয়লের সূত্র অনুসারে আমরা জানি। এখন আমরা জানি ঘনত্ব, তোমরা একটু লেখো, ঘনত্ব সমান ভর বাই আয়তন। ভর বাই আয়তন, অর্থাৎ D1 সমান W বাই V1 এবং D2 সমান W বাই V2। তুমি এটা এমও নিতে পারো, ডাব্লিউ নিতে পারো, যে কেমিস্ট্রি ক্ষেত্রে এটা নিয়ে কোনো অসুবিধা নাই। ফিজিক্সের ক্ষেত্রে অনেক ঝামেলা আছে, ভর এবং ওজনের মধ্যে অনেক পার্থক্য আছে, আমরা অত ঝামেলা করি না। সেজন্য তুমি এটা এম নিলেও হবে, তোমার ডাব্লিউ নিলেও হবে, এজ ইউ লাইক বেস্ট। সে D1 এবং তাহলে এখান থেকে আমরা যদি বের করতে চাই, তাহলে V1 সমান কত আসলো? এখানে W বাই D1, আবার V2 সমান আসলো W বাই D2। এই যে দুটো মান পেলাম। এখন এই দুটো মানকে আমরা সমীকরণ ধরি, এক নম্বর সমীকরণে বসালে পাই P1, আর V1 এর জায়গাতে আমরা লিখব W বাই D1 সমান P2 ইন্টু W বাই D2। উভয় দিকে W আছে, W উঠে যেতে পারে, তাহলে এখানে লিখতে পারি P1 বাই D1 সমান P2 বাই D2। এটা মনে ঘিরে রাখো, এটা কাজে দিবে। প্লাস দ্যাট, তাহলে P বাই D সমান হচ্ছে কে, কনস্ট্যান্ট। P1 বাই D1 সমান P2 বাই D2, P3 বাই D3, তাহলে P বাই D সমান কে, প্লাস দ্যাট P সমান কে ইন্টু ডি। কে ইন্টু ডি, কে একে সমানুপাতিক ধ্রুবক, তাহলে কি দাঁড়ালো? P সমানুপাতিক ডি। P সমানুপাতিক ডি। তাহলে আমরা কি দেখতে পেলাম? যে চাপ এখানে ঘনত্বের সমানুপাতিক, চাপ ঘনত্বের কি সমানুপাতিক, তবে এটা কি at constant temperature, T it constant। তাহলে T at constant temperature pressure is directly proportional to density। অর্থাৎ স্থির তাপমাত্রায় স্থির রাখলে যদি গ্যাসের চাপ বৃদ্ধি করো, তাহলে আয়তন কি হবে? বৃদ্ধি পাবে, ঘনত্ব বৃদ্ধি পাবে। আবার যদি চাপ হ্রাস করো, ঘনত্ব কি হ্রাস পাবে। এই বিষয়গুলো আছে, তোমাদের মনে রাখতে হবে। যেমন পরীক্ষাতে এসেছিল রাশি বোর্ড 2016 সালে। এবার বলো তো দেখি, যে স্থির তাপমাত্রায় গ্যাসের চাপ বাড়ালে ঘনত্ব কমবে না বাড়বে না সমান থাকবে? সঠিক উত্তর কি হবে? গ্যাসের চাপ বাড়ালে ঘনত্ব কি বাড়বে, আর আয়তন কি হবে? আয়তন কিন্তু কমবে। তাহলে আবারও বলছি যে এই বয়লের সূত্র অনুসারে থেকে আমরা এটা রিলেশন তৈরি করতে পারি। স্থির তাপমাত্রায় চাপ বাড়ালে গ্যাসের ঘনত্ব বাড়বে, আবার চাপ বাড়ালে গ্যাসের আয়তন কি কমবে, এবং ঘনত্ব বাড়বে। তাহলে ঘনত্বের সাথে স্থির তাপমাত্রায় ঘনত্বের সাথে
চাপের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, আর স্থির তাপমাত্রায় চাপের সাথে আয়তনের সম্পর্ক হচ্ছে কি ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক সেই বিষয়গুলো তোমরা এটা মনে রাখবে, এটা পরীক্ষা থেকে এসেছিল। এখন সবাই লিখো যে বয়েলের সূত্রের প্রযোজ্যতা বা সীমাবদ্ধতা। নিচে একটা পয়েন্ট আকারে লেখো, আদর্শ গ্যাসের ক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্য। তাহলে 1 নম্বর পয়েন্ট, আদর্শ গ্যাসের ক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্য। 2 নম্বর পয়েন্ট, হাইড্রোজেন, নাইট্রোজেন, আর্গন, হিলিয়াম, নিয়ন, জেন অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসগুলো। তো এখানে আমরা জানি যে নাইট্রোজেন ফার্স্ট পার্টের 3য় অধ্যায় দেখেছি, নাইট্রোজেন কিন্তু একটা নিষ্ক্রিয় দ্রাবক, ইনার্ট সলভেন্ট বলা হয়, যে সাধারণত নর্মাল টেম্পারেচারে নাইট্রোজেন গ্যাস কারোর সাথে বিক্রিয়া করে না। সেই জন্য এই নাইট্রো গ্যাস যদি অন্য কোন গ্যাসের চাইতে নিষ্ক্রিয় গ্যাসের বলা হয়, নিষ্ক্রিয় গ্যাস বাদে কোন গ্যাস নিষ্ক্রিয়, সঠিক উত্তর হবে নাইট্রোজেন। এখান থেকে আমরা কি পড়লাম, বয়েলের সূত্র কি, বয়েলের সূত্রের প্রতিপাদন দেখেছি, তারপরে ঘনত্ব চাপ রিলেশন সম্পর্কে দেখেছি, বয়েলের সূত্রে লেখিত সূত্র দেখলাম, বয়েলের সূত্র প্রযোজ্য। Boyle's law is applicable only for real gases, ideal gases। আদর্শ গ্যাসের জন্য বয়েলের সূত্র প্রযোজ্য এবং অতি উচ্চ তাপমাত্রায় অতি নিম্ন চাপে বয়েলের সূত্র প্রযোজ্য হবে। এখন আমার যে এখানে লেকচার শীট দেওয়া আছে, কিছু গাণিতিক সমস্যা আমরা করে থাকি, যেমন এখানে 4 নাম্বার। তাহলে এখান থেকে আমরা জানি যে প্রথমে কি দেখতে পাচ্ছি, যেহেতু স্থির তাপমাত্রা, স্থির তাপমাত্রা, একই তাপমাত্রা, ওই তাপমাত্রায় এই কথাগুলো লেখা থাকলে বয়েলের সূত্র তোমাকে ইউজ করতে হবে, বয়েলের সূত্র ইউজ করতে হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে আমরা জানি P1 V1 সমান P2 V2, P2 V2। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, P1 প্রথমে যেগুলো থাকবে সেগুলো 1, পরে যেগুলো থাকবে সেটাকে আমরা 2 হিসেবে ধরে নেব। 99.99 কিলো প্যাসকেল। প্রথম আয়তন কত দেওয়া আছে, 550 cm3। P2 হচ্ছে কত আমাদের বের করতে হবে পরবর্তীতে, আর V2 বলছে 600। আচ্ছা, তাহলে আমরা মানটা বসিয়ে দিই। তাহলে P2 সমান এখানে P1 V1 বাই V2, মানটা যদি বসিয়ে দিই 99.99, আর V1 550, আর V2 ক্ষেত্রে 600, 91.6575 এত কিলো প্যাসকেল। পরবর্তী চাপ কত, যদি চাপের পরিবর্তন কতটুকু সংকুচিত হবে, কতটুকু বৃদ্ধি করতে হবে, কতটুকু পরিবর্তন হলো, এই কথাবার্তা বললে এই পূর্বের চাপ আর আয়তন চাপ, পরবর্তী চাপ, এগুলো বিয়োগ করতে হয়। বিয়োগ করতে হলে তো আগে চাপ কত ছিল 99, এখানে চাপ কত আসলো 91। চাপের পরিবর্তন হবে 99.99 মাইনাস 91.6575 যা হবে তাই। এখানে দেখো যে 8.3325, 8.3325 এত কিলো প্যাসকেল, এটা